থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা থ্রিল চার্জার আপনার জন্য আজ নিয়ে এসেছি গোয়েন্দা রুদ্রপ্রিয়গিরির গোয়েন্দা অ্যাডভেঞ্চারের আরেকটি নতুন গল্প। লেখিকা প্রিয়দর্শিনীর কলমে অপহরণের অন্তরালে। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয়গিরির চরিত্রে দীপম। মুখ্য ভূমিকায় সৌরভ সাহা, পারমিতা, বর্ণালী, শ্রীরূপ, দিব্যেন্দু গোস্বামী, সোমদর্শী, দিব্যেন্দু দাস, সুপ্রজা এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। লেখিকা প্রিয়দর্শিনীর কলমে অপহরণের অন্তরালে। বইয়ের দোকান বন্ধ করে ফিরতে রাত হয়ে গেল। যদিও বর্ষা বাদলার দিন, দোকানে তেমন খদ্দের ছিল না, তবু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একটু সাহিত্য চর্চা করছিলাম আর কি। একটা নতুন উপন্যাস ধরেছি, কিছুটা লেখা বাকি ছিল। এবারের পুজো বার্ষিকীর পাতায় উপন্যাসটা ছাপা হবে, প্রকাশকের তাড়া ছিল। বাড়িতে গিয়ে দুদণ্ড যে লিখতে বসবো তারও সুযোগ থাকে না অনেক সময়। একবার কোঁদল শুরু হলে বৌঠান আর রুদ্রপ্রিয়র মধ্যে কখনো রামরাবণের যুদ্ধ, কখনো আবার কুরুক্ষেত্র বেঁধে যায়। তাই নির্বিঘ্নে নিরিবিলিতে বসে লেখাটা শেষ করে নিলাম। বহুদিন পর বেশ হালকা লাগলো নিজেকে। কয়েক রাত জেগেও লিখেছি। সকালে উঠে কোনো মতে দুটো নাকে মুখে গুঁজে আবার দোকানে চলে আসতে হয়েছে, তাই বেশ চাপ পড়ে গেছিল আমার উপর। বাকি লেখা শেষ করে আজ মাথাটা বেশ হালকা লাগছে। প্রকাশক প্রতিদিন তার দপ্তর খোলা রাখেন রাত 10টা পর্যন্ত, তাই সমস্যা ছিল না। আমি দোকান বন্ধ করে পাণ্ডুলিপিটা প্রকাশকের কাছে জমা দিয়ে বাড়ির পথ ধরলাম। কাছাকাছি পৌঁছে দেখলাম একটা সাদা অ্যাম্বাসেডর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বুঝলাম রুদ্রপ্রিয়র কাছে এসেছে, মানে আবার নতুন কোনো কেস। মনটা নিচে উঠল। একঘেয়ে হয়ে গেছিল জীবনটা। বন্ধুবরের হাতে তেমন কোনো কেস না থাকায় ঠিক জুত পাচ্ছিলাম না আমরা। এখন গাড়িটা দেখে বেশ উৎফুল্ল হয়ে উঠলাম। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ঘরের দরজার কাছে গিয়ে দেখলাম বৈঠকখানায় একজন টকটকে ফর্সা সৌম্যকান্তি চেহারার দীর্ঘদেহী ভদ্রলোক চিন্তিত মুখে অস্থিরভাবে পায়চারি করছেন। বুকের চওড়া ছাতি জামার ভিতর দিয়ে ফুটে উঠেছে, রীতিমতো গলদঘর্ম হয়ে আছেন। হরিরাম গামছা কাঁধে পাশেই দাঁড়িয়েছিল। দরজার উপাস থেকে পায়ের শব্দ পেয়ে লোকটিকে বলল, বাবু, আপনি এবার বসুন, দাদা বাবু আসছেন। ভদ্রলোক তবু দাঁড়িয়ে রইলেন। আমি ভিতরে গিয়ে নতুন কেনা স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলাম। নিজের পরিচয় দিয়ে তাকে বসতে বললাম। রুদ্রপ্রিয় সেই মুহূর্তে পর্দা সরিয়ে বৈঠকখানায় প্রবেশ করল। ভদ্রলোক আমাদের দুজনকেই নমস্কার জানিয়ে বললেন, নমস্কার, আমার নাম সুনীল মজুমদার, শালকে থেকে আসছি। আমার ছোট ভাইয়ের বন্ধু তনয় আমাকে আপনাদের কাছে পাঠালো। তনয়কে বৃষ্টিবাবু চেনেন বোধহয়, ও তেমনটাই বলেছিল। হ্যাঁ, আমি তনয়কে চিনি। ভদ্রলোকের কথায় সায় দিলাম আমি। আসলে এই তনয় মানে তনয় চক্রবর্তী আমার গোয়েন্দা গল্পের একনিষ্ঠ ভক্ত ও পাঠক। আমাদের দোকান থেকে প্রতি মাসেই বইপত্তর কেনাকাটা করে। তনয়ের পরিচিত শুনে রুদ্রপ্রিয় বেশ আগ্রহ দেখালো। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? তবে যা বলবেন অনুগ্রহ করে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দেবেন কিন্তু। সুনীলবাবু বললেন, ঘটনাটা আমার ছোট মাসির বাড়িকে কেন্দ্র করে ঘটেছে। গত রাতে অফিস থেকে ফেরার সময় দোকান থেকে একটা নামকরণের বই কিনেছিলাম। বাড়ি ফিরে বইটা নিয়ে বসেছিলাম। আমার ছোট মাসির নাম কৃষ্ণা। মাসি বলেছিলেন একটা খুব সুন্দর আনকমন নাম খুঁজে দিতে হবে ওনার নবজাতিকার নাতনির জন্য।
পাতা উল্টে সেই নামই খুঁজছিলাম আর কি। রাতে খাওয়া দাওয়া সেরে কয়েকটা বাছাই করা নাম নোটবুকে টুকে রাখলাম। কিছু জরুরি কাজ সেরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম গত রাতে। ঘুমের চোখ জড়িয়ে এসেছিল, ঠিক করলাম নামগুলো আজ সকালে মাসিকে ফোন করে জানিয়ে দেব। তারপর সবেমাত্র চোখ বুঝেছি, এমন সময় ঝনঝন করে আমার ঘরে টেলিফোনটা বেজে উঠল। ধর্মড়ে উঠে বসলাম। বিছানা থেকে নেমে ফোনটা ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে কেউ খসখসে গলায় বলল, খুব সাবধান, একটু বেচাল হলেই মরা পড়বি। বলি তুম করে ফোনটা রেখে দিল। আমি আর কিছু জিজ্ঞেস করার সুযোগ অবধি পেলাম না। কোনো চেনা লোকের গলা বলে মনে হলো না। কেমন একটা অস্বস্তি হতে লাগলো আমার। সারা রাত এপাশ ওপাশ করতে করতে শেষ রাতে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন ঘুম ভাঙলো দুধওয়ালার ডাকে। অফিসে গিয়েও সেই অস্বস্তি কিন্তু মন থেকে গেল না। তালে গলে মাসিকে ফোন করতেও ভুলে গেলাম। কাজে মন বসাতে পারলাম না। এক প্রকার জোর করেই কাজগুলো সারতে হলো। আমার অফিস থেকে ছোট মাসির বাড়ির দূরত্ব হাঁটা পথে মাত্র 15 মিনিট। শরীরটা ভালো না লাগায় ম্যানেজারকে বলে একটা রিক্সা নিয়ে মাসির বাড়ির দিকে চলে গেলাম। অফিসের সামনেই বড় রাস্তা, আর রাস্তার ওপারে অনেকগুলো আঁকাবাঁকা গলি পেরিয়ে ছোট মাসির বাড়ি। তবে রিক্সায় 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। সন্ধ্যা হয়ে গেছিল, কিন্তু মাসির বাড়িতে লাইট চলতে দেখলাম না। এমনকি সদর দরজার লাইটও নেভানো ছিল। অথচ সন্ধ্যের মুখে প্রতিদিন মেইন গেটের আলোটা নিয়ম করে জ্বালায় বাড়ির পরিচারক মধুদা। আজ অন্ধকার থেকে আমার বেশ খটকা লাগলো। মাসির শরীর টরীর খারাপ হলো কিনা সে কথা ভাবতে ভাবতে সদর দরজার কলিং বেলটা বাজার থেকে টের পেলাম দরজা আলগা করে ভেজানো। টোকা দিতেই খুলে গেল। ভিতর থেকে কচি গলায় মাসির নাতনি মানে আমার ভাইজির কান্নার আওয়াজ শুনতে পেলাম। বাড়ির ভেতরে সিঁড়িতেও অন্ধকার ছিল। দেখে ভাবলাম ফেস গেছে নির্ঘাত। বাচ্চাটারও গরমে ঘুম ভেঙে গেছে, নিশ্চয়ই খিদে পেয়েছে। কিন্তু কান্না থামানোর কারো কোনো চেষ্টা দেখলাম না। কারো কোনো সারা শব্দ পেলাম না। খুব অবাক লাগলো। মনে হলো ওর মা হয়তো সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাকিরা, মধুদা, ছোট মাসি, এরা কোথায় গেল? ওপরে উঠে অনেক হাঁক ডাক করলাম, কিন্তু কারোর সাড়া পেলাম না। কাউকে দেখতেও পেলাম না। ভোর সন্ধ্যেবেলায় বাড়ি শুদ্ধ সবাই ঘুমিয়ে পড়লো নাকি? এদিকে বাচ্চাটা কাঁদছে, কারোর কোনো হুঁশই নেই। বেশ রাগ হলো, বুঝলেন। নানান কটূক্তি করতে করতে মাসির ঘরের দিকে গেলাম। মাসুদ দাদা 2 দিনের জন্য অফিস ট্যুরে গেছে, আজ লেট নাইটে ফেরার কথা। মাসির ঘরে গিয়ে দেখি সেই ঘর অন্ধকার, সেখানে কেউ নেই। মাসির ঘর থেকে বেরিয়ে দাদা বৌদির ঘরের দিকে যেতে গিয়ে মেঝেতে কিছু একটা খুঁজতে যাওয়ার মতো অস্পষ্ট আওয়াজ হলো। আমি সেদিকে তাড়াহুড়ো করে যেতে গিয়ে অন্ধকারে চেয়ারে পা লেগে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। পকেটে যে পেন্সিল টর্চটা রয়েছে সেটা ভুলে গেছিলাম। কথাটা মনে পড়তেই টর্চটা বের করে জ্বাললাম। তারপরেই একটা ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠলাম আমি। সুনীলবাবু হাঁফাচ্ছিলেন। আমি কুঁজো থেকে 1 গেলাস জল গড়িয়ে গেলাসটা ওনার হাতে দিলাম। রুদ্রপ্রিয় বলল, আপনি একটু বিরতি নিয়ে তারপর বাকিটা বলুন সুনীলবাবু। সুনীলবাবু ঢক ঢক করে পুরো জলটা খেয়ে একটু দম নিয়ে বললেন, দেখলাম দাদা বৌদির বেডরুমের দরজার সামনে মধুদা আর ছোট মাসি হাত পা মুখ বাঁধা অবস্থা পড়ে আছে। বাচ্চাটা একা একা বিছানায় শুয়ে কাঁদছে। বৌদিকে গোটা বাড়িতে কোথাও খুঁজে পেলাম না। তাড়াতাড়ি ছোট মাসি আর মধুদার বাঁধনগুলো খুলে দিলাম। কান্নায় ভেঙে পড়লো ওরা দুজনে। ছোট মাসি বিলাপ করতে করতে বললেন, সর্বনাশ হয়ে গেছে রে শুনু, সর্বনাশ হয়ে গেছে। বৌমাকে ওরা কিছুক্ষণ আগে জোর করে তুলে নিয়ে গেছে। আমি আঁতকে উঠে জিজ্ঞেস করলাম, তার মানে কি বলছো তুমি? কারা বৌদিকে কিডন্যাপ করে নিয়ে গেছে? এই মাসিকে ধরে ধরে দাদার ঘরে নিয়ে গেলাম। বিছানায় বসে নাতনিকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, জানি না রে, কিচ্ছু বুঝতে পারছি না। কেন যে ওরা বৌমাকে এভাবে ধরে নিয়ে গেল? ওদের আমি এর আগে কখনো দেখিনি। তাছাড়া বৌমা তো খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোয় না। দূরে কোথাও গেলেও আমাদের গাড়িতেই যাতায়াত করে। নাতনির খাবারের ওষুধ ফুরিয়ে এসেছিল।
বৌমা বলল, মা মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওষুধ আর ফুড কিনতে যাচ্ছি। দোকানটা তো পাড়ার শেষ মাথায়, তাই মধুকে খেয়াল রাখতে বলে বৌমা বাইরে দরজা টেনে দিয়ে গেছিল। কিন্তু বৌমা পেরিয়ে যাওয়ার মিনিট দুয়েকের মধ্যেই আচমকা 3জন গুন্ডা টাইপের লোক দরজা খুলে শটান ভিতরে ঢুকে পড়লো হুড়মুড় করে। মনে হয় ওরা বাড়ির ওপর নজর রেখেছিল। উপরে উঠে এসে আমাদের পিস্তল দেখিয়ে অশ্লীল ভাষায় বলল, রজতের ফুলটুসি বউটাকে বেরোতে দেখলাম, এই ভর সন্ধ্যেবেলায় কোথায় গেল? হ্যাঁ, কারণ নয়া নাগরের সাথে ফুর্তি মারাতে গেল নাকি? রাস্তা থেকে তুলে নিলে রিস্ক হয়ে যেত, তাই বাড়িতেই এলাম। নিচে গিয়ে ফুর্তি মেরে কতক্ষণে আসবে শুনি? ওকে আমাদের ইমিডিয়েটলি দরকার। এখানেই ফাঁক পেতে বসে থাকি, বাকি এলেই ডানা চেটে একেবারে বসের কাছে নিয়ে যাও। একদম ট্যাঁফও করবি না তোরা। হ্যাঁ, মুখ দিয়ে একটু শব্দটি করলে এই জানে মেরে দেবো। ওদের কথাবার্তার মাঝখানে বৌমা ফিরে এলো। সিঁড়িতে পায়ের আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ওদের একজন ছুটে গিয়ে বৌমাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে হাত পা বেঁধে তুলে নিয়ে গেল। আর বাকি দুজন আমাদের এইভাবে পিছমোড়া করে বেঁধে ফেলে রেখে গেল মেঝেতে। যাতে চেঁচাতে না পারি তাই প্রথমে মুখটা বেঁধে দিয়েছিল। অনেকক্ষণ ধরে এভাবে পড়েছিলাম অসহায়ের মতো। এদিকে একটু আগেই নাতনিটার ঘুম ভেঙে গেছে, খিদে কাঁদছে, ওর কাছেও যেতে পারছি না। কি যে দুর্ভোগ গেল আমাদের। ওদিকে বৌমা যে এখন কি অবস্থায় আছে একমাত্র ঈশ্বরই জানেন। শোনা, তুই এক্ষুনি রজতের একটা খবর নে। ও তো আজ ফেরার কথা, কখন আসছে ওর অফিসের কারো কাছ থেকে একটু খবর নে শুনু। তোর মেশো চলে যাওয়ার পর থেকে তো আমি সব দিকে তাল রাখতে পারি না রে। কোথায় কি ফোন নাম্বার লেখা, ডায়েরি বা খাতার থেকে একটু দেখ না বাবা খুঁজে। আমার কাছে দাদার সহকর্মী রাতুলদার বাড়ির ফোন নাম্বারটা নোট করে রাখা ছিল। অ্যাটাচি খুলে নোটবুকটা বের করে রাতুলদার বাড়িতে ফোন করলাম। রাতুলদার দাদার সাথে ট্যুরে গিয়েছে। মেসোমশাই মানে রাতুলদার বাবা ফোন তুলে বললেন রাতুল এখনো বাড়িতে ফেরেনি, ফোন করে কোনো খবরও দেয়নি। হয়তো পথে ঘাটে জ্যামে আটকা পড়েছে কিংবা ট্রেন লেট আছে। তাছাড়া দাদা আসার জন্য অপেক্ষা করতে গেলে আরো রাত হয়ে যেত, কোনো সমস্যার সমাধান হতো না। কাকে বলবো, কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ আমার ভাইয়ের বন্ধু তনয়ের কথা মনে পড়ে গেল। তনয় একদিন কথায় কথায় আমাকে বলেছিল সাহিত্যিক বৃশ্চিক বাবুর সাথে ও সুসম্পর্ক আছে। উনি স্বনামধন্য গোয়েন্দা রুদ্রপ্রিয় বাবুর সহকারী। সঙ্গে সঙ্গে ওকে ফোন করে আপনাদের ঠিকানা নিয়ে চলে এলাম। রুদ্রপ্রিয় সুনীলবাবুর প্রতিটি কথা খুব মন দিয়ে শুনছিল। সে বলল, অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যথেষ্ট চিন্তার বিষয়। তবে আপনাকে কেন হঠাৎ গতকাল হুমকি দেওয়া হলো সেটা খুবই ভাবাচ্ছে আমাকে। তারপর আমার দিকে ফিরে বলল, চলো এ বৃশ্চিক, আর দেরি করা ঠিক হবে না। ওরা চন্দনা দেবীকে কোথায় নিয়ে যেতে পারে সেটা আন্দাজ করতে গেলে আমাদের অবিলম্বে সুনীলবাবুর ছোট মাসির বাড়িতে যাওয়া দরকার। মাসিমার সাথে কথা বলা একান্ত প্রয়োজন। পুরো ঘটনাটা আরও একবার মাসিমা এবং বিশেষ করে ওনাদের সর্বক্ষণের পরিচারক মধুর মুখে শুনতে চাই। যেহেতু ওরা দুজনেই কেবল এত বড় একটা অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শী, সুনীলবাবুকে ঘটনা বলার সময় হয়তো কোনো তথ্য ভুলে গিয়ে থাকতে পারেন। ঘড়িটা একবার চট করে দেখে নিয়ে রুদ্রপ্রিয় বলল, ঋষিক, নিজেকে দেখো তো কোনো ট্যাক্সি পাও কিনা। যদি অনেকটা রাত হয়ে গেছে, তেমন প্রয়োজন হলে না হয় তনয়কেই ফোন করে ওদের গাড়িটা পাঠিয়ে দিতে বলো। সুনীলবাবু বললেন, আমি বরং মাসিদের ড্রাইভারকে ফোন করে আসতে বলি। না সুনীলবাবু, তার প্রয়োজন হবে না। বৃশ্চিক একটা কিছু ব্যবস্থা করবে। ও ভালো কথা, অপহরণের ঘটনাটা যখন ঘটে তখন ড্রাইভার কি গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল নাকি আজ সে ডিউটিতে আসেনি? ড্রাইভারের সাথে কথা বলা দরকার কিন্তু। সুনীলবাবু আফসোসের সুরে বললেন, এই পয়েন্টটা আমার মাথাতেও আসেনি।
গ্যারেজে গাড়ি ছিল কিনা সেটা তো একবারও খেয়াল করে দেখিনি। গাড়ির প্রসঙ্গ ওঠেনি, মাসিকেও কিছু জিজ্ঞাসা করা হয়নি। রুদ্রপ্রিয় গম্ভীর মুখে শুধু বলে চুপ করে গেল। আমি তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। সৌভাগ্যবশত বাড়ির নিচে আমাদের চেনা ড্রাইভার ট্যাক্সি নিয়ে দাঁড়িয়েছিল। রুদ্রপ্রিয় হরিরামকে দরজা বন্ধ করে দিতে বলে সুনীল বাবুকে নিয়ে নিচে নেমে এলো। আর ঠিক তখনই সেই বহু প্রত্যাশিত মধুর বচনটি শুনতে পেলাম। ওই ওই চললেন দোসরকে সাথে নিয়ে দেশ উদ্ধার করতে, আর আমার স্থানে হেসেলে চত্ব সব। ভাগ্যিস সুনীলবাবু ট্যাক্সির দিকে এগিয়ে গিয়েছিলেন। শুনতে পেলে অপমানিত বোধ করতেন নির্ঘাত। তবে রুদ্রকে এই প্রথম দেখলাম বৌঠানের ঠেস গায়ে না মেখে অম্লান বদনে বেরিয়ে যেতে। যাই হোক, আমরা ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে গন্তব্য বলে দিলাম। রুদ্র বলল, দিনেশ, আমাদের ফিরতে অনেক রাত হয়ে যাবে। তোমার অসুবিধা থাকলে বা আমাদের নামিয়ে দিয়ে চলে যাও। না বাবু, আমার কোই ভি অসুবিধা নেই, আমি অপেক্ষা করবে। গন্তব্য চলে এসেছিল। আমরা দীনেশকে ধন্যবাদ জানিয়ে গাড়ি থেকে নেমে এলাম। দীনেশ ট্যাক্সি নিয়ে রুদ্রপ্রিয়র নির্দেশ মতো সুনীলবাবুর মাসির বাড়ি থেকে কিছুটা তফাৎ রেখে দাঁড়িয়ে থাকল, প্রয়োজন হলে যাতে চট করে চলে আসতে পারে। সুনীলবাবুর সাথে আমরা যখন বাড়ির গেট দিয়ে প্রবেশ করলাম তখন গোটা বাড়িতে আলো জ্বলছে। বাগানের ফ্লাড লাইট দুটো জ্বালিয়ে দিতে বলল রুদ্র। সুনীলবাবু আলো জেলে মধুর নাম ধরে ডাকাডাকি করতে সে বেশ কিছুক্ষণ পর নিচে নেমে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলো। ভাবলাম দুষ্কৃতীদের আঘাতে পায়ে চোট লেগেছে হয়তো, তাই আসতে সময় নিল। গ্যারেজে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলাম না। লক্ষ্য করলাম কিছু একটা দেখে রুদ্রর ভ্রু কুঁচকে গেছে। মধু যেখানে এসে দাঁড়িয়েছে তার পাশেই ইউক্যালিপটাস গাছের নিচে চকচকে দুটো রূপোলি বস্তু পড়ে আছে। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। লোহার গেট থেকে বেশ খানিকটা মোড়াম বিছানো পথ চলে গেছে বাড়ির সদর দরজা অবধি। ইউক্যালিপটাস গাছটা বাগানের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে মনে হলো সিগারেটের তবক। রুদ্র দ্রুত পায়ে এগিয়ে গেল। মধুকে সরে যেতে বলে রুদ্রপ্রিয় সেগুলোকে হাতে তুলে নিতে টের পেলাম যেটাকে সিগারেটের তবক ভেবেছিলাম সেটা আসলে মিষ্টি পানের রাংতা। আরেকটা মহিলাদের পোশাকে আটকানো একটু বড় মাপের রূপোলি চুমকি। নাকের কাছে ধরে দেখলাম মিষ্টি আতর মাখা রাংতার গা থেকে সুগন্ধি মিষ্টি পানের সুবাস আসছে। আমার মন বলছিল এখানে একটা সংঘর্ষ হয়েছে। রুদ্র ঠিক আমার মুখের কথাটাই কেড়ে নিয়ে বলল, হয় চন্দনা দেবীকে অজ্ঞান করে নিয়ে যাওয়ার সময় ওনার শাড়ি বা পরনের পোশাক থেকে এই বড় চুমকিটা খুলে পড়ে গেছে, অথবা এখানে কোনোভাবে ধস্তাধস্তি হয়েছে। রুদ্র আমার দৃষ্টি আকর্ষণ করে দেখালো আরো অনেকগুলো ছোট বড় চুমকি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি হলফ করে বলতে পারি যারা চন্দনা দেবীকে অপহরণ করে নিয়ে গেছে তাদের মধ্যে কারো এই সুগন্ধি পান খাওয়ার নেশা আছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো ধস্তাধস্তি বা সংঘর্ষ যাই হয়ে থাকুক সেটা কার সাথে ঘটেছে। চন্দনা দেবীর তো জ্ঞান ছিল না। অপহরণকারীদের কারো জুতোর ছাপও পড়েনি কোথাও। অর্থাৎ সন্ধ্যার পর যে বৃষ্টিটা হয়েছে তার আগেই চন্দনা দেবীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। পরে তুমুল বৃষ্টিতে জুতোর ছাপ ধুয়ে মুছে গেছে। সুনীলবাবু বললেন, আমি বৃষ্টি শুরু হবার মাত্র কয়েক মিনিট আগেই মাসির বাড়িতে ঢুকেছি। আমি সবেমাত্র সিঁড়ি দিয়ে উপরে উঠছি, ঠিক তখনই বৃষ্টিটা শুরু হয়েছিল। রুদ্র, বাগানের জুতোর ছাপ না হয় বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে, কিন্তু দুষ্কৃতীরা তো সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছিল, অথচ সিঁড়িতে বা ল্যান্ডিংয়ে তাদের জুতো কিংবা পায়ের ছাপ কিছুই পড়েনি। এটা কি করে সম্ভব হলো? আমার প্রশ্ন শুনে রুদ্র খুশি হয়ে বলল, ব্রেভো বৃশ্চিক, ব্রেভো, সঠিক প্রশ্ন করেছো। তবে অপহরণকারীরা বেশ পাকা খেলুড়ে, কোথাও কোনো প্রমাণ রেখে যায়নি, সব লোপাট করে দিয়েছে। সম্ভবত হাতে গ্লাভস পরে সুনীলবাবুর মাসি এবং ভৃত্য মধুকে বেঁধে রেখে গেছে।
সাতঘাট বেঁধে সময় নিয়ে তারা কাজগুলো করেছে। বাড়িতে মধু ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ যে ওই সময় থাকবে না সেটা তারা ভালোভাবেই জানতো। তবে এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তা হলো যখন অপহরণ করবে বলে স্থির করেছিল অপরাধীরা, তাহলে দুদিন পর ঠিক রজতবাবু ট্যুর থেকে ফিরে আসার দিন সন্ধ্যায় কেন কিডন্যাপ করলো? রজতবাবু তো গত পরশু ট্যুরে গেছিলেন, সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে হঠাৎ আজকেই কেন? এর দুটো কারণ হতে পারে বলে আমার ধারণা। প্রথমত, অপরাধীরা অপহরণের সিদ্ধান্ত নিতে দেরি করেছে, পূর্ব পরিকল্পিত ছিল না, কিংবা তারা জানতো না যে রজত দুদিনের ট্যুরে উড়িষ্যায় গেছে। রজতবাবু প্রাইভেট কোম্পানিতে আছেন, রাত 9টার আগে বাড়িতে ফেরেন না, তাই অন্যান্য দিনের মতন অফিস গেছে ভেবে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে সন্ধ্যের মুখে এসেছে, যাতে কেউ তাদের দেখলেও স্ট্রিট লাইটের আবছা আলোয় শনাক্ত করতে না পারে। এদিককার গলিগালার ভিতরে গ্যাসবাতির পর্যাপ্ত আলো তেমন পৌঁছায় না। দ্বিতীয়ত, তারা সময় নিয়েছিল, হয়তো চন্দনা দেবীকে তারা আগেই হুমকি দিয়েছিল। চন্দনা দেবী ওদের দেওয়া কোনো অন্যায় প্রস্তাবে রাজি হয়নি, তবু ওরা প্রস্তাবটা ভেবে দেখার সময় দিয়েছিল, কিন্তু চন্দনা দেবী তাতে রাজি হননি, আর তার ফলস্বরূপ এই অপহরণের ঘটনা ঘটেছে। আমরা রুদ্রপ্রিয়র এমন সাবলীল বিশ্লেষণ শুনলাম। সুনীলবাবু মধুর সাথে অদূরে দাঁড়িয়ে কিছু জিজ্ঞাসা করছিলেন। মধু দুপাশে মাথা নেড়ে না বলল। রুদ্র জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেল। আমিও কিছু প্রশ্ন করলাম। মধুর বয়স 57 কি 58 হবে, আমাদের তুলনায় বয়সে বড়, তাই মধুদা বলেই সম্বোধন করলাম। মধুদা, ঘটনাটা প্রথম থেকে খুলে বলো। চন্দনা দেবী মেয়েকে ঘুম পাড়িয়ে বেবি ফুড কিনতে যাওয়ার পর অপহরণকারীরা যখন ভিতরে ঢুকে পড়ল, সেই মুহূর্তে তুমি কি করছিলে? মাসিমা কোথায় ছিলেন? আর তুমি থাকতে চন্দনা দেবী কেন এই ভর সন্ধ্যায় ওষুধের দোকানে কেন গেলেন? কেন তোমাকে পাঠালেন না? তোমার পায়ে কখন চোট লেগেছে? বৌদিমণি বেরিয়ে যাবার পর নাকি তার আগেই? মধুদা পাড়া গায়ের ছেলে, ওর কথায় গ্রাম্য টান আছে। বলল, বৌদিমণিকে আমি এর আগেও অনেকবার কয়েছিলুম, দিনকাল ভালো নয় গো, হঠাৎ এমন করে বেরিয়ে যেও নি, কিছু দরকার হলে আমি যাব। কিন্তু কিন্তু বৌদিমণি কিছুতেই আমাকে বাইরে যেতে দেননি। আমার বাতের রোগ ধরা পড়ার পর থেকে আমি মাটিতে বাত পেরে বসে খেতে পারিনি, তাই উনি আমার জন্য আলাদা চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিয়েছেন। ওনার দয়ার শরীর, রাস্তায় বেরোলে আমার হাঁটতে কষ্ট হবে সেই কথা ভেবে নিজেই যান, আর সেই ভালো মানুষটার সাথেই এমন ধারা ঘটনা ঘটলে। মধুদার চোখের কোণে জল চিকচিক করছিল। কাঁধ থেকে গামছাটা নিয়ে চোখ মুছে বলল, কে বৌদিমণির এমন ক্ষতি করে দিলে কিচ্ছু বুঝতে পারছি নে বাবু। আপনি যত তাড়াতাড়ি পারেন তেনাকে ফিরিয়ে আনুন, দুধের শিশুটা যে মা ছাড়া বাঁচবে না। মধুদা, আমি আপ্রাণ চেষ্টা করব, শুধু তুমি যদি একটু সহযোগিতা করো। আমি তোমায় কয়েকটা একান্ত ব্যক্তিগত প্রশ্ন করছি, সেগুলো ঠিক ঠিক উত্তর দিলে আমার তদন্তে সুবিধা হবে। তবে এই ব্যাপারে মাসিমা যেন এখনই কিছু জানতে না পারে, উনি কষ্ট পাবে। তোমার দাদা আর বৌদিমণির মধ্যে সম্পর্ক কেমন ছিল? কোনো অসঙ্গতি লক্ষ্য করেছো কখনো? মানে কোনো বড় ধরনের অশান্তি বা বিবাদ? দাদাবাবু স্বভাব চরিত্র কেমন? মানুষ হিসেবে কেমন তিনি? 12টা বাজবে, এখনও তিনি ফিরে এলেন না। ট্রেন লেট কিনা স্টেশনের ইনকোয়ারিতে একবার ফোন করে দেখো তো বৃশ্চিক। রজতবাবু অন্যান্য দিন অফিস থেকে কখন ফেরেন? বৌদিমণি উদার এবং দয়ালু প্রকৃতির হলেও তার আচরণে কি কোনো অস্বাভাবিকতা দেখেছ? অন্য কোনো সম্পর্কে জড়িয়েছিলেন বলে কি মনে হয় তোমার? মধুদা লজ্জা পেয়ে 2 কানে হাত রেখে বলল, কে যে কই বাবু, বৌদিমণি একেবারে সাক্ষাৎ মা লক্ষ্মী, আর দাদা বাবু তো নিপাট ভালো মানুষ। দুজনের স্বভাব চরিত্রে কেউ কখনো দাগ লাগাতে পারবে না, এ আমি হলফ করে কইতে পারি। আমি সন্ধিবেলায় সবেমাত্র চায়ের জল বসাতে যাচ্ছিল, বৌদিমণি কয়েছিলেন চা করে রাখতে, তিনি দোকান করে এসে খাবেন। কর্তামা নাতিনকে একবার ডেকে নিয়ে ঠাউর ঘরে পিদিম দিতে গিয়েছিলেন। হঠাৎ সিঁড়িতে কাদের গলার আওয়াজ পেলুম। নিঃশব্দে কখন যে 4টে মস্কো চেহারার লোক ভিতরে ঢুকে রয়েছে তা গুনাহ করেও আমরা টের পাইনি।
আমি সিঁড়ির কাছে যেতেই লাইট নিভে গেল। একজনা আমার গলা টিপে ধরলে, আর একজনায় হাত পা বেঁধে শেষে মুখটাও বেঁধে দিলে। ওপরে ওঠার আগে নিচ থেকে মিটার দুটো বন্ধ করে দিয়েছিল। তাছাড়া মুখে কালো কাপড় বেঁধে গিয়েছিল। তাই ওরা যে কারা চিনতে পারিনে। বাকি দুজন ততক্ষণে ঠাকুর ঘরে যেয়ে কর্তামাকে বেঁধে ফেললে। বৌদিমণির নামে আকতা কুকতা কয়ে কর্তামাকে টেনে হিজড়ে বসার ঘরে নিয়ে এলে। আমরা দুজনেই মাটিতে পড়ে রইল। অন্ধকারে চোখ সয়ে এসেছিল। এমন সময় বৌদিমণি ফিরে এলেন। আমি সিঁড়ির কাছেই পড়েছিলাম। দেখলাম পায়ের শব্দ পেয়ে লোকগুলান আমাকে মারিয়ে বৌদিমণির নাকে রুমাল চাপা দিয়ে ওটিয়ে নিয়ে চলে গেলে। কিছু করতে পারলুম নে। ওদিকে অন্ধকারে গরমে নাতিনের ঘুম ভেঙে গেল। সে কাঁদতে শুরু করলে। আমরা ভয় পেলুম, পাছে খাট থেকে কোনোভাবে পড়ে যায়, তাই ঘষতে ঘষতে ঘরের দিকে যেতে চেষ্টা করছিল। এমন সময় সুনীল দাদাবাবু এসে আমাদের বাঁধন খুলে রক্ষে করলেন। কিছু কি বুঝলে বৃশ্চিক? দুষ্কৃতীরা মুখে কালো কাপড় ঢাকা দিয়েও মিটার অফ করে উপরে উঠে এসে তারপর আক্রমণ করেছে। এত সাবধানতার কারণ কি? এর একটাই কারণ হতে পারে, অপহরণকারীদের মধ্যে মাসিমা ও মধুদার পরিচিত কেউ ছিল, কিংবা দলনেতা যার নির্দেশে এই কাজ করা হয়েছে সে নিজেই অকুস্থলে সশরীরে উপস্থিত ছিল। চিনে ফেললে তাদের আস্তানা খুঁজে বের করতে পুলিশের বেশিক্ষণ লাগতো না। তাই এমন লুকোচুরি। আর এখানেই আমার দুজনকে সন্দেহ হচ্ছে। আমরা বাগানে দাঁড়িয়ে মধুদার সাথে কথাবার্তা বলছি দেখে সুনীলবাবু আমাদের বাড়ির ভিতরে আসতে বলে নিজে চলে গেলেন। সেদিকে তাকিয়ে রুদ্রপ্রিয় বলল, সুনীলবাবুকে আমি এই মুহূর্তে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছি না। সময়টা হিসাব করে দেখেছো বৃশ্চিক? না হে ভাই, কোন সময়ের কথা বলছো? আমার প্রশ্ন শুনে রুদ্র বলল, অপহরণকারীরা চন্দনা দেবীকে তুলে নিয়ে চলে গেলেন, আর ঠিক তার কিছুক্ষণের মধ্যেই সুনীলবাবু এসে হাজির হলেন। এর দ্বারা এটাই প্রমাণিত হয় না কি যে সুনীলবাবু নিজেই অপহরণকারীদের একজন, বা হয়তো তিনিই দলনেতা। যাতে কোনোদিন কখনো ওনার উপর বিন্দুমাত্র সন্দেহ না হয় তার জন্য কিছুক্ষণ পরেই পোশাক পাল্টে ফিরে এলেন মাসির নাতনির নাম নিয়ে আলোচনা করতে। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার কথাটা মিথ্যে। কিন্তু তাহলে তো বলতে হবে চন্দনা দেবীকে ওরা খুব কাছেই কোথাও লুকিয়ে রেখেছে, নইলে এত তাড়াতাড়ি ফিরে এলেন কিভাবে? আস্তানা খুব কাছে নয়, বোধহয় ডাবল পোশাক পরে এসেছিল। ওপরের পোশাকটা খুলে গাড়িতে রেখে চন্দনা দেবীকে বাকি সাগরেদদের সাথে নিজের গোপন আস্তানায় পাঠিয়ে দিয়েছেন। অকাট্য যুক্তি দেখালো বটে রুদ্রপ্রিয়, কিছুই অসম্ভব নয় এই পৃথিবীতে। আমি অবশ্য এতটা তলিয়ে ভাবিনি। যাই হোক, বাইরে দাঁড়িয়ে সময় নষ্ট না করে মধুদার সাথে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। রুদ্রপ্রিয় সিঁড়ির তলায় মিটার বক্সটা খুলে কি যেন দেখল, তারপর উপরে উঠে গেল। সুনীলবাবুর ছোট মাসি কৃষ্ণা সেনের বয়স আন্দাজ ৬২ কি ৬৫ হবে। তবে মাথার চুল কাঁচা পাকা হলেও শরীরে এখনো তেমন বার্ধক্য আসেনি। চেহারায় একটা শক্ত সমর্থ ভাব আছে। সুনীলবাবু আমাদের রজতবাবুর বেডরুমের সামনে নিয়ে গেলেন। দেখলাম মাসিমা নাতনিকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন। ভদ্রমহিলা যে তখনও নীরবে কান্নাকাটি করছিলেন তা স্পষ্টই বোঝা গেল। আমাদের দেখে ঘুমন্ত নাতনিকে বিছানায় সাবধানে শুইয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। সুনীলবাবু পরিচয় করিয়ে দিতেই ভদ্রমহিলা কান্নায় ভেঙে পড়লেন। বললেন, ছেলে ফিরে এলে কি জবাব দেব বাবা? বৌমা যে এখন কি অবস্থায় আছে সে কথা ভেবে আমি আটকে উঠছি। ওরা যদি ওর কোনো ক্ষতি করে দেয়, ওর বাবা মায়ের কাছে আমি মুখ দেখাবো কি করে? বাচ্চাটার কি হবে? হায় ভগবান, যা সব ঘটছে আজকাল, পুলিশ প্রশাসন তো মেয়েদের কোনো নিরাপত্তা দিচ্ছে না। কিন্তু দুষ্কৃতীর দল কেন যে চন্দনাকে নিয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। চন্দনা তো কারোর সাথে পাশে থাকতো না,
স্বামী সংসার মেয়েকে নিয়েই থাকতো। কোনো হুমকি ফোন আসেনি এখনো, কিংবা ঘটনার আগেও কি কখনো এমন কোনো ফোন পেয়েছিলেন? না বাবা, কোনো ফোন তো আসেনি। তবে ওরা বৌমাকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলছিল। সুনীলের কাছে শুনেছ নিশ্চয়ই, তাই বড় ভয় হচ্ছে। সত্যি চিন্তার বিষয় বটে। আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি রুদ্রপ্রিয়র দিকে তাকালাম। রুদ্র সুনীলবাবু ও মাসিমার সাথে আরও কিছুক্ষণ কথা বলে হঠাৎ আমাকে কিছু না জানি কোথায় যেন বেরিয়ে গেল। ওর এই আচরণের সাথে আমি ইতিপূর্বেই পরিচিত ছিলাম, তাই বুঝতে পারলাম আমাকে পাহারায় রেখে নির্ঘাত কোনো জরুরি কাজে ভবানীপুর থানায় গেছে। কাছাকাছি অন্য কোনো থানা নেই। ভবানীপুর থানার দূরত্ব এখান থেকে প্রায় আধ ঘন্টা। আমি রজতবাবুর আসার অপেক্ষা করে রইলাম। তাছাড়া সুনীলবাবুর ওপরেও নজর রাখা প্রয়োজন ছিল। রজতবাবু কিন্তু এলেন না। মাসিমা ফের কান্নাকাটি শুরু করে দিলেন অজানা আতঙ্কে। কেসটা ক্রমশ জটিল হয়ে উঠেছে। সুনীলবাবু নিরুপায় হয়ে ওই মাঝরাত্রিরে রাতুল বাবুর বাড়িতে ফোন করতে যাচ্ছিলেন। সেই মুহূর্তে ফোনটা ঝনঝন করে বেজে উঠল। রাতুলবাবু নিজেই ফোন করলেন, বললেন, হ্যাঁ, আমি আসলে এইমাত্র বাড়ি ঢুকলাম গো। মানে বাবার কাছে সব শুনেই ফোন করছি। আরে আমাদের ট্রেন তো 5 ঘন্টা লেটে এসেছে, তাই এত রাত হয়ে গেল। তবে রজতের কি ব্যাপার না ঠিক বুঝতে পারলাম না, জানো তো। স্টেশনে ট্রেন ঢোকার আগে হঠাৎ করে টিকিয়াপাড়ায় নেমে গেল। বললো ওর নাকি খুব একটা জরুরি কাজ আছে, সেখানে রাত 3টের মধ্যে নাকি পৌঁছতেই হবে। কাজ মিটিয়ে সকাল সকাল বাড়ি ফিরে আসবে বললো, যদিও আমি যেন ফোন করে মাসিমাকে খবরটা দিয়ে দিই, যেন চিন্তা না করেন। এই শোনো, বলছি রজত ফিরলে না একটা খবর দিও কিন্তু। আর হ্যাঁ, আর যে কোনো প্রয়োজন আমাকে জানাতে কিন্তু ভুলো না সুনীল। তুমি ডাকলেই কিন্তু আমি চলে আসবো, ঠিক আছে? এটুকু বলে রাতুলবাবু ফোন রেখে দিলেন। রাতুলবাবুর সব কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। অত্যন্ত সন্দেহজনক এবং গোলমেলে ব্যাপার। এই মুহূর্তে রুদ্রপ্রিয়র উপস্থিতি সবচেয়ে আগে কাম্য ছিল। আমি যখন এসব কথা ভাবছি, এমন সময় নিচ থেকে ট্যাক্সির হর্ন শুনতে পেলাম। অর্থাৎ রুদ্র আমায় নিচে যেতে বলছে। আমি দ্রুত নিচে নেমে গেলাম। সঙ্গে সঙ্গে একটা ইটের টুকরো কোত্থেকে উড়ে এসে সজোরে আমার কপালের বাঁ দিকে লেগে চোট পেলাম। ভাগ্য ভালো, খুব বেশি রক্তপাত হয়নি, তবে ব্যথা করছিল। ক্ষতস্থানটা রুমাল দিয়ে চেপে ধরে গেটের কাছে বসে পড়লাম। যদিও রুদ্র ট্যাক্সি থেকে নেমে পাটকেলটি মারার আগেই তারা চম্পট দিল। আসলে রুদ্র তখন দিনেশকে কিছু বলতে ব্যস্ত ছিল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে প্রথমে বিষয়টা ওর চোখে পড়েনি। অবশ্যই আমাকে মারার পর ওরা অদূরেই কয়েক সেকেন্ড দাঁড়িয়ে দেখছিল। চারদিক নিস্তব্ধ। বিশ্রী খ্যানখ্যানে স্বরে দুই শয়তানের কথোপকথন শুনতে পেলাম। একজন বলল, হ্যাঁ, টার্গেটটা মিস করলি। হ্যাঁ, আরে এটা তো চুনোপুটি। বেড়ে পাকাল মাছটা গেল কোথায়? ওই ট্যাক্সিতে নাকি? আগেই বোঝা উচিত ছিল। তুইও যেমন ভালো করে না দেখেই ছুঁড়ে দিলি। বস আড়ং দোলাই দেবে তোকে। হ্যাঁ, তার সাগরেদটি বলল, আরে ধর, ট্যাক্সিতে অন্য লোক বসে আছে। হোল্ডস্কির কোনো পেয়ারের আত্মীয় হবে হয়তো। ফুটে গেছে শুনে সমবেদনা জানাতে এসেছে। দেখছিস না, একটা বুড়ো ভাম বসে আছে। আর তাছাড়া ট্যাক্সিটা ওপরে দাঁড়িয়ে আছে। অন্য কোনো বাড়িতেও আসতে পারে। সে যাকে চুনোপুটিকে মারলেও ক্ষতি নেই, বরং কান টানলেই তো মাথা আসে। তারপর আমার দিকে এগিয়ে এসে থুতনিতে ছোড়া ঠেকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, এই শোন, ধীরে টিকটিকিটাকে বলে দিস সাপের লেজে পা না দিতে, ঠিক আছে? বিষাক্ত ছবল খাবে, ছবল, বুঝলি? ঘটনার আকস্মিকতায় আমি বিহ্বল হয়ে পড়েছিলাম। রুদ্রপ্রিয়কে ডাকার কথাও মনে আসেনি। ফলে ওরা যখন আমাকে হুমকি দিয়ে ফিরে যাচ্ছিল, সেই মুহূর্তে আমাকে দেখে ব্যাপারটা আঁচ করে গাড়ি থেকে নেমে ছদ্মবেশে ছুটে গেল ওদের দিকে। ততক্ষণে ওরাও ছুটে নাগালের বাইরে চলে গেছে। কতগুলো বিশ্রী হাসি শুনতে পেলাম। আসলে ওদের কাছে খবর ছিল আমরা চন্দনা দেবীর বাড়িতে ঢুকেছি, কিন্তু রুদ্রপ্রিয় যে মাঝখানে বেরিয়ে গেছে তা ওরা জানত না।
যাকে দিয়ে আঘাত করানো হয়েছে সে সম্ভবত রুদ্রকে চেনে না। বর্ণনা শুনে তাক করেছিল। আমি আর রুদ্রপ্রিয় দুজনেই একই রকম পোশাক পরি, চুলের স্টাইলও অনেকটা এক। তাছাড়া কিছুদিন হলো ওকে অনুসরণ করে ওর মতো হাঁটা চলা হাবভাব রপ্ত করেছি। ফলে আবছা আলোয় আমার সাজ পোশাক, হাঁটা চলা ইত্যাদি দেখে আমায় রুদ্রপ্রিয় ভেবে ভুল করেছিল। তবে অব্যর্থ লক্ষ্য ছিল, সঙ্গের দোসরটি আমাদের দুজনকে ভালোভাবেই চেনে, কিন্তু সে সম্ভবত আনাড়ি, হাতের টিপ নেই। ট্যাক্সিতে যে রুদ্র বসেছিল তা আন্দাজ করলেও নিশ্চিত হতে পারেনি। আমাকে নিয়েই বেশি ব্যস্ত ছিল ওরা। রুদ্রপ্রিয় থমথমে মুখে ব্যর্থ হয়ে ফিরে এলো। আমি সম্পূর্ণ ঘটনাটা তাকে জানালাম। সে ম্লান হেসে বলল, আমি যা আজ করেছিলাম তাই মিলে গেল দেখছি। তবে আজ গোয়েন্দা হিসেবে নিজেকে বড় বেশি ব্যর্থ মনে হচ্ছে। তোমাকে রক্ষা করতে পারলাম না। আমার চোখ কান খোলা রাখা উচিত ছিল। যাই হোক, এখন গাড়িতে উঠে পড়ো। তোমরা ফার্স্ট এইডের ব্যবস্থা করতে হবে, পরে আবার এখানে আসা যাবে। এখন আমি অবাক হয়ে গেলাম। টিকিয়াপাড়ায় রজতবাবু নেমে গেছে শুনেও রুদ্রপ্রিয়র তেমন কোনো প্রতিক্রিয়াই হলো না। এ আবার কি রকম গুয়ার তুমি? রুদ্রর এই দায়িত্ব জ্ঞানহীনতা আমি আর সহ্য করতে পারলাম না। ওদিকে ওর নির্দেশে দিনেশ ট্যাক্সি ছেড়ে দিল। আমি রাগে ফুঁসতে ফুঁসতে মুখ ঘুরিয়ে মনে মনে রুদ্রপ্রিয়র মুন্ডু পাত করছি। এমন সময় ওর গমগমে গম্ভীর গলা শুনতে পেলাম, अगर कोई दिक्कत ना हो तो गाड़ी घुमा के हावड़ा स्टेशन की तरफ चलिए, हमको टिकियापाड़ा जाना है। কথাটা শুনে আমি মনে মনে এক চোখ নিচে নিলাম। আমার দিকে আর চোখে তাকিয়ে বন্ধুবর বলে উঠল, ঋষিক, তুমি ভাবলে কি করে আমি এত বড় একটা খবর শুনে বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো? আমি শুধু তোমার একটা পরীক্ষা নিচ্ছিলাম। কি এবার খুশি তো? আমার পিঠে হাত বুলিয়ে বলে উঠল রুদ্র। তারপর ওর নির্দেশে গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে দিনেশ নিজের ব্যাগ খুলে কিছু ওষুধপত্র দেখিয়ে রুদ্রকে জিজ্ঞাসা করল, मेरे पास बस इतना ही है साहब, चलेगा क्या? দিনেশের ব্যাগে মার্কিউরোক্রোম, ডেটল, বার্নল, গজ, তুলো ইত্যাদি দেখে রুদ্র বলল, জরুর কাম হোগা, বহুত বড়িয়া। আমার কপালে একটা ব্যান্ডেজ বেঁধে দিয়ে কিছুটা স্বস্তি পেল রুদ্রপ্রিয়। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, হ্যাঁ, সত্যিই বড় অসহায় বোধ করছিলাম তখন তোমার নির্দেশ শুনে। ভেবেছিলাম এত রাতে তুমি রিস্ক নিতে চাইছো না, বাড়ি ফিরে যাবার কথা বলছো। খুব হতাশ লাগছিল। সে তোমার মুখ দেখেই বুঝেছিলাম। তবে সুনীলবাবু নির্দোষ। উনি সত্যি নিপাট ভালো মানুষ এবং মাসিমার নাতনির নামকরণের উদ্দেশ্যেই তিনি অফিস থেকে ফিরে ওখানে গিয়েছিলেন। কাকতালীয়ভাবে ঠিক চন্দনা দেবীর অপহরণের পরের মুহূর্তেই মাসিমার বাড়িতে এসেছিলেন। ইন্সপেক্টর শাসমলের কথা তোমার মনে আছে? একবার ভবানীপুর থানায় জরুরি কাজ নিয়ে এসেছিলেন। আমরা তখন বড়বাবুর সাথে কথা বলছিলাম। হ্যাঁ, মনে আছে। সেই বুদ্ধিদীপ্ত উজ্জ্বল চোখের দীর্ঘদেহী দশাশয়ী চেহারার ভদ্রলোক তো? হ্যাঁ, সেই শাসমলের সাথে আজ আবার দেখা হয়ে গেল। কথায় কথায় জানতে পারলাম শাসমল ইদানিং সপরিবারে পদ্মপুকুরে নতুন বাসে এসে উঠেছেন। সুনীলবাবুর বাড়ির কাছাকাছি একটা নতুন ফ্ল্যাট বাড়ি উঠেছে, সেখানেই শাসমলের নতুন বাড়ি। শাসমলের সাহায্যে ইনফরমার সবুজকে লাগিয়ে সুনীলবাবু সম্পর্কে খবরাখবর নিলাম। ওদের পাড়ায় অনেক রাত অবধি রকে বসে কিছু ছেলে সিগারেট খায়, আড্ডা মারে। তাদের মতো সঠিক সংবাদদাতা খুব কম পাড়াতেই আছে। ওটা সুনীলবাবুকে ভালো মতন চেনেন, সব খবর ওরাই বলে দিল। সবুজ সুনীলবাবুর বাড়িতেও গিয়েছিল। যাই হোক, এখন যেটা করতে হবে সেটা হলো টিকিয়াপাড়ার আস্তানা খুঁজে সেখান থেকে অপরাধীদের টেনে বের করে রজতবাবু এবং তার স্ত্রী চন্দনা দেবীকে ওদের কবল থেকে মুক্ত করে আনতে হবে। কাজটা মোটেও সহজ হবে না, খুন জখমের সম্ভাবনা প্রবল। টিকিয়াপাড়ায় যখন পৌঁছলাম তখন ভোর হয়ে গেছে। রুদ্রপ্রিয় চেয়েছিল হাওড়া স্টেশনে অপেক্ষা করে ভোর ভোর ওই রুটে ট্রেন ধরে চলে যাবে, কিন্তু দিনেশ এতটাই অমায়িক ও দায়িত্ববান মানুষ যে আমাদের সুবিধার জন্য স্টেশনে না ছেড়ে নিজের ট্যাক্সিতেই হাওড়া থেকে 2 কিলোমিটার দূরে সরাসরি টিকিয়াপাড়ায় পৌঁছে দিয়েছে। টিকিয়াপাড়া হলো মধ্য হাওড়ার একটি আবাসিক ও আধা শিল্প এলাকা। হাওড়া পুরসভা সূত্রে পাওয়া খবর থেকে জানা গেছে
গত কয়েক বছর যাবৎ অন্তত 5 থেকে 7 হাজার বেআইনি নির্মাণ তালিকাভুক্ত হয়েছে। এখন প্রায় প্রতিদিনই অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে। তা সত্ত্বেও অভিযোগ এসেছে হাওড়া এবং টিকিয়াপাড়ার বিভিন্ন গলি পথ জুড়ে এমন অনেক অবৈধ নির্মাণ মাথা তুলে দাঁড়িয়ে আছে। তেতলার অনুমোদন নিয়ে 4-5 তলাও তোলা হচ্ছে, যার পিছনে মদত রয়েছে রাজনৈতিক নেতাদের একাংশের। প্রশাসনের কিছু দুর্নীতিপরায়ণ লোকের সাথেও তাদের আঁতাত আছে এবং সেই সব নির্মাণের ভিতর সন্ধ্যের পর থেকে আড়ালে আবডালে অনেক রকম অবৈধ কার্যকলাপ হতে থাকে। আমার যতদূর ধারণা, তেমন কোনো একটি নির্মাণের মধ্যেই চন্দনা দেবী এবং রজতবাবুকে আটকে রাখা হয়েছে। তাদের জীবন বিপন্ন, যে কোনো মুহূর্তে খারাপ কিছু ঘটে যেতে পারে। কিন্তু ভায়া, আমি একটা কথা বুঝতে পারছি না, রজতবাবু কেন কাজ আছে বলে স্বেচ্ছায় টিকিয়াপাড়ায় নামতে গেলেন? উনি তো ট্যুরে গিয়েছিলেন। কি করে জানলেন যে চন্দনা দেবীকে টিকিয়াপাড়ায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে? বেড়ে বলেছ বৃশ্চিক। তবে কি জানো, দলের যে নেতা, সে রজতবাবুদের কোনো নিকটাত্মীয় অথবা ঘনিষ্ঠ মিত্র, যে রজতবাবুর গতিবিধির ওপর নজর রাখেন এবং সমস্ত খবরাখবর জানেন। দলের কোন লোককে দিয়ে রজতবাবুকে অনুসরণ করিয়ে তাকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে ফেরার পথে টিকিয়াপাড়ায় নেমে যেতে বাধ্য করাটা অসম্ভব কিচ্ছু নয়, সেই আশঙ্কাই আমি করছি। তবে অপহরণকারীদের ট্রেস করে খুঁজে বের করতে আমাদের বেশ বেগ পেতে হবে। তাদের কোনো ডিটেলস আমাদের কাছে নেই, মোটিভটাও জানা নেই, সুতরাং কেবলমাত্র আন্দাজের ভিত্তিতে এগোতে হচ্ছে। রাতুলবাবু কোনোভাবে জড়িত আছেন কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। আমি শাসমলকে রাতুলবাবুর গতিবিধির উপর নজর রাখতে বলেছি। এই মুহূর্তে কাউকে সন্দেহের ঊর্ধ্বে রাখা যাচ্ছে না। টিকিয়াপাড়া বাস ডিপোর রাস্তা ধরে আমাদের গাড়ি সোজা ছুটে চলেছে। এই যেন অজানা এক পথ, কোথায় গিয়ে শেষ হবে জানা নেই। এ গলি ও গলি খুঁজে লোকজনকে জিজ্ঞাসাবাদ করে যেতে যেতে আমরা একটা নির্জন গলি পথে পৌঁছলাম। নতুন কিছু আধুনিক প্রযুক্তির বসতি গড়ে উঠেছে সেখানে, তবে কোনোটাতেই লোকজন তেমন আসেনি। বাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটু দূরত্ব রেখে গাড়ি থেকে নেমে পড়লাম আমরা। দিনেশকে আমাদের প্রয়োজন ছিল। ও ট্যাক্সিটাকে একটা অফিস বাড়ির পিছনে পার্ক করে রেখে এলো। আমরা ট্যাক্সিতে বসেই মুখের মেকআপ আর সাজ পোশাক বদলে নিয়েছিলাম। দিনেশ মাথায় পাগড়ি আর চোখে গগলস পরে একবার চারপাশটা ঘুরে দেখে এলো। আমরা প্রস্তুত হয়েছিলাম। প্রায় আধ ঘন্টা পর দিনেশ এসে জানালো, यहाँ में कोई अवैध निर्माण नहीं, तबे एकटा पुरानो भांगाचोरा कारखाना है। দিনেশকে অনুসরণ করে প্রায় মিনিট 10 হাঁটার পর সত্যিই মাথায় টিনের শেড দেওয়া একটা ভাঙাচোরা কারখানা এলো, যার বাইরে একজন পাহারাদার গোছের লোক হাতে লাঠি হাতে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। আমরা একটা বটগাছের আড়ালে দাঁড়িয়ে লোকটার উপর নজর রাখছিলাম। রুদ্রপ্রিয় কিছুক্ষণ ভ্রু কুঁচকে লোকটার দিকে তাকিয়ে থেকে বলল, কিছু বুঝলে বৃশ্চিক? আমি দুপাশে মাথা নেড়ে না বলতেই রুদ্রপ্রিয় বলল, কাল রাতে যে বা যারা তোমাকে ইঁট ছুঁড়ে আঘাত করেছিল, ওই লোকটা তাদেরই একজন। তাহলে এর থেকে কি প্রমাণিত হয় বৃশ্চিক? আমি যার পর নাই বিস্মিত হয়ে রুদ্রর মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। রুদ্রপ্রিয় মিটিমিটি হেসে বলল, লোকটার পায়ে এখনো কাল রাতের সেই হাত ছেঁড়া চপ্পলটাই পরে আছে। চপ্পলের স্ট্র্যাপটা বড় একটা সেফটি পিন দিয়ে চামড়ার সাথে আটকানো। পায়ের গোড়ালিতে একটা ছোট্ট সাপের উল্কি রয়েছে। কাল আমি ওদের ধাওয়া করতে যাওয়ার সময় দেখেছিলাম। অতএব আমরা ঠিক জায়গায় এসেছি। চন্দনা দেবী আর রজতবাবুকে এখানেই কোথাও আটকে রাখা হয়েছে। চোখ কান খোলা রাখো, বুঝলে ভাইয়া? কি যে বলবো ভেবে পেলাম না। ওই আবছা আলোয় ছুটন্ত কারো পায়ের উল্কি দেখা একমাত্র রুদ্রপ্রিয়র পক্ষেই সম্ভব। ওর এই প্রখর দৃষ্টিশক্তির কাছে বাঘা বাঘা লোকও হার মানতে বাধ্য হবে। এখানে বলে রাখি, আসার পথে রুদ্রপ্রিয় টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের ঘর থেকে নিজের পরিচয়পত্র দেখিয়ে থানায় ফোন করেছিল।
স্টেশন মাস্টার অমলবাবুর সাথে কথা বলে রুদ্রপ্রিয় এখানকার কয়েকটা গলি গালা এবং স্পর্শকাতর এলাকা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা করে নিয়েছিল। অমলবাবু ম্যাপ খুলে দেখিয়েছিলেন। তারপর টেলিফোন থেকে থানায় ফোন করে এমন কিছু সাংকেতিক শব্দ ব্যবহার করল যার এক বর্ণ আমি উদ্ধার করতে পারিনি। জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি। ভাগ্যিস অমলবাবু ফোন ধরিয়ে দিয়ে ল্যাট্রিনে চলে গেছিলেন, তাই রক্ষে, নইলে উনি রুদ্রপ্রিয়কে নির্ঘাত পাগল ভাবতেন। ওদিকে রুদ্রপ্রিয় তখনও আড়াল থেকে কারখানার ওয়াচম্যানটাকে লক্ষ্য করে চলেছে। দেখে মনে হচ্ছে কারো আসার কথা আছে, তাই অপেক্ষা করছে। তবে ভাববার বিষয় হলো, একটা পরিত্যক্ত ভাঙাচোরা কারখানার বাইরে কেন একজন সশস্ত্র পাহারাদারকে রাখার প্রয়োজন হলো? শুধুই কি চন্দনা দেবী আর রজতবাবুকে লুকিয়ে রাখার জন্য, নাকি এর পিছনে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে? দিনেশ খৈনি ডলতে ডলতে ওয়াচম্যানটার সামনে দিয়ে কিছু না দেখার ভান করে হেঁটে যাচ্ছিল। পাহারাদারটা ওর পথ আটকে রাস্তায় লাঠি ঠুকে ক্রুদ্ধ স্বরে বলল, कौन हो तुम? उस तरफ कहाँ जा रहे हो? क्या चाहते हो तुम? चले जाओ यहाँ से, ये हमारा इलाका है। मैं गरीब आदमी हूँ, कुछ काम वाम के धंधे में आया था हुजूर। सुना था कि यहाँ पे एक फैक्ट्री है जहाँ कुछ लोगों की जरूरत है। দিনেশ অম্লান বদনে অভিনয় করে গেল। লোকটা দিনেশকে ঠিক বিশ্বাস করতে পারছিল না, বারবার ওকে আপাদ মস্তক দেখছিল। দিনেশ এবার লোকটার পায়ে ধরে বলল, कुछ काम का इंतजाम कर दीजिए बाबू साहब, घर में बाल बच्चे और एक अंधा बहन और बूढ़ी माँ है। লোকটা পা সরিয়ে বলল, अरे अरे कोई काम वाम यहाँ नहीं मिलेगा, भागो यहाँ से, बॉस आने का टाइम हो चुका, अभी आ जाएगा, हट जाओ नहीं तो गुस्से में आके मार डालेगा। কিন্তু দিনেশ ছাড়ার পাত্র ছিল না। সে ফের লোকটার পা জড়িয়ে ধরল। লোকটা বাধ্য হয়ে দিনেশকে বলল, अच्छा तुम इस फैक्ट्री के पीछे छुप जाओ, थोड़ी देर और इंतजार करो, बॉस अंदर चले जाने के बाद यहाँ से निकलना, उसके बाद मैं कुछ इंतजाम करता हूँ। দিনেশ তৈলমর্দন করে লোকটাকে আয়ত্তে এনে ফেলেছে দেখে রুদ্রপ্রিয় ফিসফিস করে বলল, তিনি সত্যি জিনিয়াস, বস এলেই আসল খেল শুরু হয়ে যাবে। রুদ্রপ্রিয়র কথা শেষ হতে না হতেই দুটো তিনটে বাইক আর গাড়ির হর্নের শব্দ কানে এলো। আমি আর রুদ্রপ্রিয় সজাগ হয়ে উঠলাম। দিনেশ কারখানার পিছনে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে একটা পুরনো ফিয়াট গাড়ি আর তিনটে বাইক কারখানার সামনে এসে দাঁড়ালো। প্রথম বাইক থেকে যে নেমে এলো তার মুখটা আমি গত রাতে দেখতে পেয়েছিলাম। আমার থুতনিতে যে ছোড়া ঠেকিয়ে হুমকি দিয়েছিল সেই শয়তান সাগরেদটা। সে নেমে ওয়াচম্যানের নাম ধরে ডেকে বলল, সেদিলাল, কাল রাত থেকে তুই সেই ছেঁড়া চপ্পলটাই পড়ে আছিস কেন? পয়সা কি কম পড়েছে নাকি? হ্যাঁ, যা এবার তুই বসের সাথে আন্দারে চলে যা, জরুরি মিটিং আছে, আমি ততক্ষণ পাহারা দিব, লাকড়িটা আমার হাতে দে। চেবিলাল সঙ্গে সঙ্গে লাঠিটা সাগরেদের হাতে দিয়ে বাইক চালকের পিছনের সিটে বসে ধুলো উড়িয়ে পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল। আমরা কান খাড়া করে ওদের সমস্ত কথাবার্তা শুনছিলাম। টের পেলাম বাইক আর গাড়ির শব্দ রাস্তার মোড় ঘুরে কাছেই কোথাও থেমে গেল। দিনেশ ইতিমধ্যে কারখানার পিছন থেকে বেরিয়ে এসে তার কাজ শুরু করে দিয়েছে। হাতের চেটোর পাশকে কাটারির মতো ব্যবহার করে দিনেশ লোকটার ঘাড়ে রদ্দার বাড়ি মারতেই লোকটা কুপোকাত হয়ে লুটিয়ে পড়ল। রুদ্রপ্রিয় বলল, ওটাকে কারখানার ভেতর আটকে রেখে দাও, কিছুক্ষণ ওখানেই পড়ে থাক, তারপর শটান মামার বাড়ি। আমি গিয়ে হাত লাগালাম। এখানে রাস্তা নির্জন ও ফাঁকা, কেউ কিছু দেখার নেই। কয়েকটা বড় আন্ডার কনস্ট্রাকশনের আড়ালে এদিকটা ঢাকা পড়ে গেছে, সেখানে কোনো শ্রমিক বা মিস্ত্রি কেউ নেই। ফলে আমরা সহজেই লোকটাকে অজ্ঞান করে টানতে টানতে কারখানার ভিতরে নিয়ে গেলাম। ভিতরটা দিনের বেলাতেও বেশ অন্ধকার। দিনেশ পকেট থেকে লাইটার বের করে জ্বালাতে কিছুটা অন্ধকার দূর হলো।
চারপাশে চোখ বুলিয়ে দেখলাম কারখানার ভিতরে একপাশে কিছু ভাঙাচোরা জিনিসপত্রের স্তূপ রয়েছে, বেশিরভাগই টিন জাতীয় দ্রব্য, ভাঙা অ্যাসবেস্টার, বড় বড় তোবড়ানো টিনের কৌটো, লোহা ভাঙা ধারবিহীন কাটারি ইত্যাদি। আরেক পাশে কোদাল, কুরপি, শাবল, গাঁইতি, দুর্মুষ ইত্যাদি পরপর সাজিয়ে রাখা। মোটা দড়ি, বস্তা আর চটের ছোট বড় ব্যাগও ছিল। কাটারিটা ধারবিহীন হলেও সেটার বাঁট শুদ্ধ ফলাটা এতটাই ভারী যে কারো মাথায় খুব জোরে আঘাত করলে মৃত্যু অনিবার্য। যদিও কাউকে খুন করা আমাদের অভিপ্রায় নয়, তবে কাউকে জখম করে কাবু করতে কাটারিটার জুড়ি মেলা ভার, তাই ওটা একটা ব্যাগে ভরে নিলাম। দিনের শাবলটা নিয়ে এলো। আমরা যন্ত্রপাতিগুলোকে একটা বড় বস্তায় পুড়ে বাইরে এনে রেখে দিলাম, যাতে লোকটার জ্ঞান ফিরে এলেও ওগুলোর সাহায্যে দরজা ভেঙে বেরোতে না পারে। এরপর দড়ি দিয়ে বেঁধে বাইরে থেকে হুড়কো এঁটে দিলাম। তবে ওকে যেভাবে ঘায়েল করা হয়েছে তাতে সহজে জ্ঞান ফেরার কথা নয়। রুদ্র বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের আসতে দেখে বাঁকের দিকে এগিয়ে গেল। আমি আর দীনেশ বিচ্ছিন্নভাবে তাকে অনুসরণ করলাম। রাস্তার মোড় ঘুরে কিছুটা গিয়ে বাইকগুলোকে একটা বাঁধানো চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। লক্ষ্য করে দেখলাম চত্বরটা ওই পুরনো কারখানার বাউন্ডারি ওয়ালের ঠিক পিছন দিকেই রয়েছে। চত্বরের একপাশে একটা আন্ডার কনস্ট্রাকশন দোতলা বাড়ি থেকে হই হুল্লোড়, নাচ গানের শব্দ ভেসে আসছে। দোতলা এখনো সম্পূর্ণ হয়নি, লোহার বিম বসানো হয়েছে কেবল। বিশাল গেট পেরিয়ে পা টিপে টিপে একতলার আউট হাউসের জানলায় চোখ রাখলাম। সেখানে ট্রানজিস্টার চলছে, আর তার সাথে তাল মিলিয়ে চলছে কুরুচিপূর্ণ নাচ আর জুয়া খেলা। একপাশে একটা বড় গোডাউন আর দুটো মাঝারি মাপের ঘর। 2 নম্বর ঘরের বন্ধ দরজার ভিতর থেকে ভেসে আসছে মেয়েলি গলায় কান্নার আওয়াজ। কি করেছি আমি? কে আপনারা? আমাকে সে আমাকে ছাড়া থাকবে কি করে? আমাকে ছেড়ে দিন। গলার আওয়াজ শুনে আমরা সেদিকে এগিয়ে গেলাম। যেখান থেকে আওয়াজ আসছে সে ঘরে কোনো জানালা ছিল না। আমরা বাইরের রাস্তায় চলে গেলাম। ঘরের পিছন দিকেও কোনো জানালা দেখতে পেলাম না। একটু উঁচুতে কেবল একটা ঘুলঘুলি রয়েছে। দীর্ঘ চেহারা রুদ্রপ্রিয় জানলার কার্নিশে পা দিয়ে সহজেই ঘুলঘুলির কাছে পৌঁছে গেল। আমিও কসরত করে একটা পাঁচিলে উঠে ঘুলঘুলিতে চোখ রাখলাম। মহিলাকে দেখে চিনতে পারলাম, উনিই চন্দনা দেবী। মাসিমা অ্যালবাম থেকে চন্দনা দেবীর একটা ছবি দিয়েছিলেন, তাই চিনতে অসুবিধে হলো না। একটা সন্ডা মার্কা লোক চন্দনা দেবীর কাঁধ থেকে হাত পর্যন্ত পিস্তলের সুরসুরি দিয়ে হলদেটে দাঁত বের করে অশ্লীল হাসি হেসে বলল, ছেড়ে দেব ফুলটুসি মামুনি, তার আগে তোমাকে একটা ছোট কাজ করতে হবে, তারপরই ছেড়ে দেব। আমাদের কথা মতো কাজ না করলে তোর পেয়ারের স্বামীটাকে তোর চোখের সামনে গুলি করে মারবো, আর তোর বাচ্চাটাকে শুধু একটা ছোট বালিশ চাপা দিলেই প্রাণটা ফুরুত পাখি হয়ে উড়ে যাবে। তবে বস তোকে মারবে না, তোর চাক ভেঙে মধু খাবে, আমাদেরও ভাগ দেবে বলেছে। সেই কুৎসিত নোংরা মন্তব্য আর হাসি শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি পাঁচিল থেকে নেমে ব্যাগ খুলে কাটারিটা বের করে নিলাম। রুদ্রপ্রিয় রাগে ফুঁসছিল। পকেটে হাত দিয়ে ব্রহ্মাস্ত্রে একবার হাত বুলিয়ে দেখে নিল। আমি আর রুদ্রপ্রিয় ঘরের পিছন থেকে বেরিয়ে এলাম। রুদ্র হনহন করে হেঁটে যাচ্ছিল। আমি ওকে অনুসরণ করে এগোতেই একজন মাঝবয়সী হাট্টা গাট্টা ধুতি পরা লোক হঠাৎ ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে এসে অশ্রাব্য গালিগালাজ করতে করতে বেমক্কা লাথি মেরে ধরাশায়ী করে পিছন থেকে রুদ্রপ্রিয়র উপর ঝাঁপিয়ে পড়ল। আমি চিৎকার করলে পাছে ভিতর থেকে লোকজন বেরিয়ে আসে, তাই চেঁচিয়ে সাবধান করতে পারিনি। ভালোই চোট পেয়েছিলাম, তাই উঠে দাঁড়াতে সময় লাগলো।
ওদিকে আউট হাউসে ট্রানজিস্টার থেমে গিয়ে কান ফাটানো গান শুরু হয়ে গেছে। সেই আওয়াজে আমি চেঁচালেও হয়তো রুদ্র শুনতে পেত না। ওদিকে রুদ্রপ্রিয় কিছু বুঝে ওঠার আগেই লোকটা চোখের নিমেষে ছোড়া বের করে ওর বুকে বসাতে গেল। আমি ভয়ে চোখ বুজে ফেলেছিলাম। এমন সময় একটা আঁক করে আওয়াজ শুনে চোখ খুলে দেখলাম দিনেশের শাবলের ঘায়ে লোকটার মাথা ফেটে চৌচির হয়ে গেছে। একদম পথের মাঝখানে মাথা ধরে বসে পড়েছে। ওর ওঠার ক্ষমতা ছিল না। দিনেশ লোকটাকে টানতে টানতে একটা গাছের কাছে নিয়ে গিয়ে কোষে বেঁধে ফেলল। ওদিকে রুদ্রপ্রিয় আর আমি ততক্ষণে সেই ঘরের সামনে পৌঁছে গেছিলাম। খট করে দরজার ছিটকিনি খোলার আওয়াজ পেয়ে আমরা একটা থামের আড়ালে লুকিয়ে পড়লাম। চেদিলাল বেরিয়ে এসে হঠাৎ পাশের গোডাউনে ঢুকে গেল। দেখলাম চন্দনা দেবী লোকটার পা ধরে কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করে বলছেন, আমার স্বামী আমার মেয়ে ওদের কোনো ক্ষতি করবেন না, দয়া করে বলুন না, বলুন কি করতে হবে। আমি 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 যে কোনো কাজ করতে রাজি আছি, ওদের প্লিজ কোনো ক্ষতি করবেন না। দেখে রুদ্রর নির্দেশে চুপ করে রইলাম। দিনেশ চাপা স্বরে বলল, হুকুম করেন তো ওদের সবকটার মাথা নামিয়ে দি সাহেব। কিন্তু রুদ্রপ্রিয় দিনেশকেও বিরত থাকতে বলল। এর কারণ কিছুই বুঝতে পারলাম না। ওর যা অসভ্যতামি শুরু হয়েছে তা সহ্য করা যায় না। রুদ্রপ্রিয়র ব্রহ্মাস্ত্রটি ব্যবহার করার উপযুক্ত সময় কি এখনো আসেনি? খুব রাগ হলো আমার। ওর মতি গতি বোঝা দায়। চেদিলাল কিছুক্ষণের মধ্যেই একজন ভদ্রলোকের পিঠে বন্দুকের নল ঠেকিয়ে ঠেলতে ঠেলতে ওই ঘরে নিয়ে গেল। উনি যে রজত বাবু তার বুঝতে অসুবিধা হলো না। চেদিলাল কি ভেবে দরজাটা বন্ধ করতে এসেও শেষে খোলাই রেখে দিল। এতে অবশ্য আমাদের কাজের সুবিধাই হলো। যদিও রুদ্র কাঠ পুতুলের মতো নট নরমচরণ হয়ে দাঁড়িয়েছিল। পরে অবশ্যই আসল কারণটা জানতে পেরেছিলাম। রজতবাবুকে দেখে চন্দনা দেবী ডুকরে কেঁদে উঠলেন। রজতবাবু নিজেকে ছাড়াবার ব্যর্থ চেষ্টা করে পিস্তলের খোঁচা খেলেন। এমন সময় দশাশই চেহারার একজন দীর্ঘদেহী লোক আউট হাউস থেকে বেরিয়ে এসে পিস্তল হাতে ওই ঘরে প্রবেশ করে বাকিদের বেরিয়ে যেতে বলল। ঘর থেকে চেদিলালকে নিয়ে মোট 4 জন সশস্ত্র লোক বেরিয়ে এলো। ওই দীর্ঘদেহীর যে সুগন্ধি পানের নেশা আছে, মশলার সুগন্ধে তা টের পেলাম। রুদ্রপ্রিয় ফিসফিস করে বলল, এই লোকটারই পানের মোড়ক চন্দনা দেবীর শাড়ির চুমকির পাশে বাগানে পড়েছিল। গুলি করলে প্রথমত চন্দনা দেবীর গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। তাছাড়া কোনো একজন দুষ্কৃতীকে গুলি করলে বাকিরা এসে আমাদের ঝাঁঝরা করে দিত। তাছাড়া আউট হাউসের প্রত্যেকের কোমরে একটি করে ছোঁড়া গুঁজা ছিল। তোমরা মনে হয় লক্ষ্য করনি, এরা প্রত্যেকেই সর্বদা অস্ত্র নিয়ে প্রস্তুত থাকে। এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সঠিক সময়ে সুযোগের অপেক্ষা করতে হয়। আমাদের একটু ভুলের জন্য চন্দনা দেবী ও রজতবাবু দুজনের জীবন চলে যেতে পারত। রুদ্রর নিরস্ত্র থাকার আসল কারণটা বুঝতে পারলাম। ওদিকে সেই দশাশই চেহারার লোকটিকে দেখে রজতবাবু ইউ ব্রুটাস বলে চেঁচিয়ে উঠলেন। লোকটা তির্যক হাসি হেসে বলল, আরে এই তো সবাই কলির সন্ধে ভাই, আরো কত কি দেখবি দেখবি আর ঠুঁটো জগন্নাথের মতো বসে থাকবি, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। গোটা ঘর কাঁপিয়ে হাসতে হাসতে একটা কাগজ আর কলম চন্দনা দেবীর হাতে দিয়ে বলল, শোন, এতে এতে সব লেখা আছে, কিচ্ছু অসুবিধা হবে না। ইচ্ছে পত্রটাকে পড়ে এই সাদা কাগজে তোর বয়ানটা লিখে সই করে দেখনি, তাহলেই হবে, আর বেশি কিছু করতে হবে না। চন্দনা দেবী উইলটা পড়ে স্তব্ধ হয়ে গেলেন। তার হাত থেকে কলমটা মেঝেতে পড়ে গেল। 2 চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। লোকটা অশ্রাব্য ভাষায় গালমন্দ করে বলে উঠল,
হারামজাদি, ন্যাকামি হচ্ছে। তোর এই নাটক না তোর ওই শ্বশুর বাড়িতে গিয়ে দেখাবি, বুঝলি? নতুন ইচ্ছেপত্রটা পড়তে কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি? পড়েও না পড়ার ভান করছিস? হ্যাঁ, পড়েও না পড়ার ভান করছিস, তাই না? ঠিক আছে ঠিক আছে, দে আমি না হয় পড়ে শোনাই তোকে। শোন, আমি শ্রীযুক্ত ঋষিকেশ সিংহ রায় এতদ দ্বারা জানানো হচ্ছে, রায় ভিলা স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ও অর্থের একমাত্র মালিক আমার একমাত্র পুত্র অনিমেষ সিংহ রায়। মানে তোর কোনো সম্পত্তির অংশীদারিত্বই নেই। কে কানে ঢুকেছে নাকি? আবার পড়ে শোনাবো? আর একবার লাগবে? আমাদের কাছে এবার স্পষ্ট হলো চন্দনা দেবীকে কিডন্যাপ করার আসল কারণ। এই নতুন উইলটা অনিমেষ সিংহ রায় তার বাবা ঋষিকেশ সিংহ রায়ের সই জাল করে অথবা অসুস্থতার সুযোগ নিয়ে তাকে দিয়ে জোর করে সই করিয়ে নিয়েছে। অসুস্থ ঋষিকেশ বাবুর অজান্তে তার ক্ষীণ দৃষ্টির সুযোগ নিয়ে সম্পূর্ণ নকল ইচ্ছেপত্র তৈরি করা অসম্ভব কিছু নয়। চন্দনা দেবী স্বামী আর মেয়ের কথা ভেবে ঝট করে সই করে দিলেন। ঘৃণা ভরে অনিমেষের দিকে তাকিয়ে বললেন, চাই না আমার এই সম্পত্তি, তুই সব নিয়ে নে, সব কিছু নে। তার বদলে আমাকে আমার মেয়েটার কাছে যেতে দে প্লিজ। সই করাবার জন্য অপহরণের নাটক করার তো কোনো দরকার ছিল না। তুই এসে বললে আমি এমনিতেই সব দিয়ে দিতাম তোকে। আমার কাছে স্পষ্ট হলো, যদিও তখনও আরো কিছু দেখা বাকি ছিল। আমি সত্যি আশ্চর্যচকিত হয়ে গেলাম। ঋষিকেশ সিংহ রায়ের পালিতা কন্যা হলেও চন্দনা দেবী সম্পর্কে অনিমেষ সিংহ রায়ের ছোট বোন, তাকে এমনভাবে গুন্ডা দিয়ে তুলে এনে অশ্লীল ইঙ্গিত করে শৈশাবুত করাতে পিছপা হলো না। ছি ছি ছি, অনিমেষ এতটা লোভী, এতটা ঘৃণ্য মানসিকতা, সত্যি ভাবতেও অবাক লাগে। আমার এইসব চিন্তা ভাবনার মধ্যেই হঠাৎ আবার শয়তান অনিমেষের গা জ্বালানি বিশ্রী হাসি কানে এলো। সে হাসতে হাসতে বলল, এত তাড়াহুড়ো কিসে শুনি? স্বামীর সাথে প্রেম পেতে থাম না। বলতে বলতে এবার রজত বাবুর গলার কাছে পিস্তলের নলটা ঠেকিয়ে হুমকি দিয়ে বলল, শোন রজত, এবার তোকে একটা কাজ করতে হবে, তবেই তোদের মুক্তি। এখানে যা ঘটেছে কিচ্ছুটি কাউকে না জানিয়ে 5 মিনিটের জন্য বাড়ি যাবি। কোনো একটা কাজের ছুতোয় ব্যাংকে লকারের চাবিটা চুপচাপ নিয়ে এখানে চলে আসবি। কি বলতো, তোদের সব খবরই রাখি আমি, মানে রাখতে হয়। আসলে তোর মা খুব ভুলো মনা বলে না, চাবিটার দায়িত্বই চন্দনাকেই দিয়েছে। সেটা তোদের ঘরেই আছে। শুনেছি তোদের বংশের বহুদিনের ঐতিহ্য সোনার বাল গোপাল আর একটা মহামূল্যবান হীরের আংটি ব্যাংকের লকারে রাখা আছে। ওই দুটোই যে আমার চাই, দুটোই আমার চাই ভাই। যা যা যা, চাবিটা নিয়ে আয়, চাবিটা নিয়ে আয়। আমি তোর সাথে লোকজন পাঠাচ্ছি, কোনো অসুবিধা হবে না। তোকেও যত্ন করে নিয়ে যাবে, আবার এখানে ফেরত দিয়ে যাবে। তারপর চেদিলাল আর সেই সন্ডামার্কা লোকটার দিকে ফিরে বলল, এই কোনোরকম চালাকির চেষ্টা করলে না রজতে মাথার খুলিটা উড়িয়ে দিবি, যা। আমি চমকে উঠলাম। রুদ্রপ্রিয়র হাতে থাকা ছোট্ট টেপ রেকর্ডারটা খট করে বন্ধ করার শব্দ হলো। চন্দনা দেবী হাত জোর করে বলল, দেখ দেখ, তুই তুই শোন শোন, আমার কথা শোন। আমার সমস্ত টাকা গয়না তুই নিয়ে নে, কিন্তু এই কাজ রজতকে করতে বলিস না। ওকে ছেড়ে দে না। তোর পোশাক গুন্ডাদের সাথে আমাকে পাঠা, আমি বাড়ি গিয়ে দেরাজ খুলে সমস্ত টাকা পয়সা গয়না যা আছে সব নিয়ে আসছি। তুই দয়া করে ওকে ছেড়ে দে প্লিজ। মর তবে তোর বাচ্চাটাকে আমার লোক না পুরো খতম করে দেবে, তোর সামনেই দেবে। চেদিলাল, যা ওর বাচ্চাটাকে তুলে নিয়ে আয়, যা। চন্দনা দেবী কাঁদতে কাঁদতে অনিমেষের পায়ে লুটিয়ে পড়লেন। রজতবাবু রাগে উত্তেজনায় থরথর করে কাঁপছিলেন।
নিজেকে সামলে নিয়ে অনুনয় বিনয় করে বললেন, আমার মেয়েটার কোনো ক্ষতি করিস না, আমি আমি লকার থেকে সব নিয়ে আসছি, সব নিয়ে আসছি। অনিমেষ হেসে বলল, এই তো পথে এসেছে। তোরা না আমাকে দিয়ে না যা তা করাস, জানিস তো কি করি বলতো। যা 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 নিয়ে আয় সব। তোর সাথে বউয়ের যদি কিছু গয়নাগাটি থাকে না সেটাকেও নিয়ে আসবি। তোর বউ এত করে বলছে যখন, সেগুলোকেও নিয়ে আয় ভাই, নিয়ে আয়। দেরি করিস না, কেন বসে আছিস, যা বাবা। আউট হাউসের পাশের করিডোরে দুজন বন্দুক নিয়ে ঘোরাফেরা করছিল। রুদ্রপ্রিয় ঘড়ি দেখে ভুরু কুচকে বলল, ফোর্স আসতে এত দেরি করছে কেন? তারপর দিনেশকে চাপা স্বরে নির্দেশ দিয়ে বলল, আর অপেক্ষা করা যাবে না, নিঃশব্দে আগে এই দুটো বন্দুকধারীকে সরিয়ে ওদের পিস্তল দুটো কেড়ে নিতে হবে। বৃশ্চিক পিস্তল চালাতে জানে, তুমি যা যা যন্ত্রপাতি এনেছো সেগুলো কাজে লাগাও। ওরা এখন নিজেদের মধ্যে বাক বিতণ্ডায় ব্যস্ত আছে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ওরা ওই লম্বা করিডোরের একদিক থেকে অন্যদিকে হেঁটে যাবার মুহূর্তে পিছন থেকে ওদের মাথায় আঘাত করে ধরাশায়ী করে ফেলতে হবে। ওদের পিস্তলগুলো কাজে লাগবে। কাজটা খুব একটা সহজ হবে না, পদে পদে বিপদের সম্ভাবনা। এসো দিনেশ, আমি আর তুমি কাজটা সেরে ফেলি ঝটপট। বৃশ্চিকের হাতে এই মুহূর্তে একটা পিস্তল থাকা জরুরি। এর আপাতত 5 জন আছে, তার মধ্যে ওই দুজনকে ঘায়েল করতে পারলে অনিমেষকে নিয়ে 3 জন অবশিষ্ট থাকবে, আমরাও 3 জন, ফলে লড়াই করা যাবে। আমি আর দিনেশ দুজনেই বেশ উত্তেজিত হয়ে উঠেছিলাম। রুদ্র আমাকে আপাতত লুকিয়ে থাকার পরামর্শ দিল। পিস্তলটা হাতে গেলেই ধামাকা শুরু হয়ে যাবে। আমি একটা মোটা থামের আড়ালে লুকিয়ে সব লক্ষ্য করছিলাম। জায়গাটা বেশ অন্ধকারাচ্ছন্ন এবং পিছনেই দেওয়াল, ফলে বাইরে থেকে আমাকে চট করে কেউ দেখতে পাবে না। আসলে এরা এখনো জানে না কারখানার সামনে দাঁড়িয়ে থাকা ওদের সবচেয়ে শক্তিশালী ওয়াচম্যানটাকে আমরা ঘায়েল করে আটকে রেখে এসেছি, তাই নিশ্চিন্তে নিজেদের উদ্দেশ্য সিদ্ধিতে ব্যস্ত রয়েছে। বন্দুকধারীরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে টহল দিচ্ছিল। রুদ্রপ্রিয় আর দিনেশ সুযোগের অপেক্ষায় ছিল। ওরা পিছন ফিরে লম্বা করিডোর ধরে এ মাথা থেকে ও মাথায় হেঁটে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রুদ্রপ্রিয় আর দিনেশ খালি পায়ে একটা পাথরের স্তূপ আর বালি সিমেন্টের বস্তার আড়ালে ঘাপটি মেরে লুকিয়ে রইল। এ মাথায় এসে ওরা যখন আবার ও মাথায় যেতে উদ্যত হলো, ঠিক তখনই পিছন থেকে দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ে ঝটপট প্রথমে মুখে লিউকোপ্লাস্ট এঁটে দিয়ে হাতগুলোকে পিছমোড়া করে বেঁধে বন্দুক দুটো কেড়ে নিল। ওরা টু শব্দটি করার সুযোগ পেল না। তারপর শাবল আর গাঁইতির আঘাতে ওদের প্রায় ভবলীলা সাঙ্গ হবার উপক্রম হলো। এমন সময় চেদিলাল আর ওই সন্ডামার্কা লোকটা রজতবাবুকে নিয়ে বেরিয়ে এলো। রুদ্রপ্রিয় আর দিনেশকে দেখতে পেয়ে রজতবাবুর মাথায় বন্দুকের বাড়ি মেরে ওদের দিকে পিস্তল উঁচিয়ে দৌড়ে গেল। ওদিকে রুদ্রপ্রিয়র পিস্তল ততক্ষণে গর্জে উঠেছে। 2 হাতে পিস্তল নিয়ে চেদিলাল আর সন্ডার পায়ে গুলি করে রজতবাবুর দিকে ছুটে গেল। রজতবাবুর মাথায় জোরে আঘাত লেগে পড়ে গেছিলেন। ওদিকে গোলাগুলির শব্দ শুনে অনিমেষ চন্দনা দেবীর কপালে পিস্তল তাক করে ওনাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। জান্তব স্বরে রাগে হুঙ্কার দিয়ে বলল, খুব সাবধান, আর এক পায়ে গলে চন্দনাকে আমি একদম মেরে ফেলবো। পিস্তল চালাবার সুযোগ না পেয়ে এমনিতেই মেজাজ খিঁচড়ে ছিল। তারপর ওই দৃশ্য দেখে আমি হাতের কাটারিটা নিয়ে ছুটে গিয়ে পরপর বেশ কয়েক ঘাত দিতে দিতে হাতের সুখ মনের সুখ মিটিয়ে নিচ্ছিলাম। অনিমেষ ততক্ষণে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছে। রুদ্রপ্রিয় এসে আমায় নিরস্ত্র না করলে শয়তানটা মরে যেত। সাহিত্যিক বৃশ্চিক চট্টোপাধ্যায়ের স্থান হতো জেলের অন্ধকার ঘুপচিতে। আমি যখন এসব ভাবছি, সেই মুহূর্তে অতি নাটকীয়ভাবে পুলিশ ফোর্স নিয়ে ইন্সপেক্টর সুব্রমণিয়ম এসে হাজির হলেন। সিনেমায় যেমনভাবে পুলিশের ব্যর্থতা দেখিয়ে একদম শেষ মুহূর্তে হাজির করা হয়, অথবা বাস্তবে সত্যি সত্যিই ব্যর্থতা দেখি, তেমনভাবেই এলেন।
তবে ভদ্রলোক অত্যন্ত বিনয়ী এবং ভদ্র বলেই প্রথমেই রুদ্রপ্রিয়র কাছে নতি স্বীকার করে বললেন, আমি খুব দুঃখিত রুদ্রপ্রিয় বাবু, আসলে মাঝপথে আমাদের গাড়ির চাকা ফেসে গেছিল। কাঁড়া কাঁচের বোতল টুকরো টুকরো করে বিছিয়ে রেখে গেছে। হঠাৎ ধুলো ঝড়ের দাপটে ড্রাইভারের চোখে পড়েনি। ওরা অলরেডি খবর পেয়ে আমাদের পথ আটকাতে চেয়েছিল। রুদ্রপ্রিয় মুচকি হেসে বলল, মিস্টার সুব্রমণিয়াম, আমি জানি কাজ কে করতে পারে। যে করেছে সেই লোকটি অনিমেষকে রজতবাবুর বাড়ির খুঁটিনাটি খবর সব সাপ্লাই করত। নইলে কোথায় কি রাখা আছে তা অনিমেষ জেনেছে কিভাবে? আমরা সকলেই রুদ্রপ্রিয়র মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। রুদ্রপ্রিয় থুতনিতে হাত দিয়ে কি যেন ভাবছিল। আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। জিজ্ঞেস করলাম, তার মানে কার কথা বলতে চাইছো? রুদ্রপ্রিয়র কথা শেষ হতেই ইন্সপেক্টরের পকেটে থাকা সেলফোনটা বেজে উঠল। সেটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে শাসমলের গলা শুনতে পেলাম। শাসমল জানালেন, রুদ্রপ্রিয় বাবুর কথা মতো রজত বাবুর সহকর্মী রাতুল সেনকে কিছুক্ষণ আগে অনিমেষের কলকাতার আস্থানা থেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের কোনো অসৎ কর্মীর সাথে রাতুল সেনের আঁতাত আছে। সে সমস্ত ডিটেইল রাতুল সেনকে পাঠিয়েছে। তারপর রাতুল সেন লোক পাঠিয়ে আমাদের রাস্তা আটকাবার ব্যবস্থা করেছে। আমরা চমকে উঠলাম ইন্সপেক্টরের কথা শুনে। আর কিছু বুঝতে বাকি রইল না আমাদের। রুদ্রপ্রিয় বলল, রাতুলবাবুর ওপর আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, তবে আরও কিছু সাক্ষ্য প্রমাণের দরকার ছিল। তাই এখানে আসার আগে আমি শাসমলকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। শাসমল সফল হয়েছে। এই রাতুল সেন লোকটি অনিমেষের চেয়েও বেশি ধুরন্ধর। রজতবাবু খুব সাদাসিধে ও সরল প্রকৃতি। সে তার প্রাণের বন্ধুকে পরিবারের ভালো মন্দ খুঁটিনাটি সব খবরই জানাতেন। তেমনই একদিন হীরের আংটি আর সোনার তৈরি বাল গোপালের কথা জানিয়েছিলেন। রাতুলবাবু সেদিনই ওগুলো হাতাবার ছক কষেন। ইতিমধ্যে ঋষিকেশবাবু একটা উইল করেন। মদ জুয়া চুরিচামারিতে ডুবে থাকা কুলাঙ্গার চরিত্রহীন অনিমেষকে সম্পত্তির সিকিভাগ দিয়ে বাদবাকিটা পালিতা কন্যা চন্দনা দেবীর নামে লিখে দিয়েছিলেন। চন্দনা দেবী ঋষিকেশবাবুর ঘনিষ্ঠ মিত্র তথাগত সামন্তর একমাত্র সন্তান। একটা ট্রেন অ্যাক্সিডেন্টে শৈশবেই চন্দনা দেবী তার মা বাবাকে হারান। ঋষিকেশবাবু তাকে বুকে করে মানুষ করেন, তাকে দত্তক নেন। অনিমেষ চন্দনা দেবীকে একেবারেই সহ্য করতে পারত না। চন্দনা দেবীর বিবাহের পর ঋষিকেশবাবু উইলটি তৈরি করেন। অনিমেষবাবু প্রচণ্ড রেগেছিলেন। সেই সুযোগে রাতুলবাবু সহজেই অনিমেষকে দলে টেনে নেন। অনিমেষবাবু চন্দনা দেবীকে অপহরণ করে জাল উইল দেখিয়ে সব সম্পত্তি হাতিয়ে নেবার পরিকল্পনা করে। ওদিকে রাতুল সেন রজতবাবুর সাথে ট্যুর থেকে ফেরার পথে গুন্ডা দিয়ে ট্রেনের মধ্যেই হুমকি দেওয়ার ব্যবস্থা করেন। রজতবাবু রাতুলবাবুর পরিকল্পনা ধরতেই পারেননি। তিনি ভেবেছিলেন এসব নির্ঘাত কোনো শত্রুপক্ষ বা গুন্ডাদের কারসাজি। ওই সন্ধ্যা চেহারা লোকটি রজতবাবুকে বউ বাচ্চাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তুলে আনেন, কারণ রজতবাবুই একমাত্র লকারের চাবিটা কোথায় আছে তা জানতেন। সব হাতিয়ে নিয়ে অনিমেষের সাথে ভাগ বাটোয়ারা করে নেবার পরিকল্পনা করেন। কিন্তু অপহরণ করা হলো চন্দনা দেবী আর রজতবাবুকে, অথচ ফোনে সুনীল বাবুকে হুমকি দেওয়া হলো। কি কারণে রুদ্র? আমি জিজ্ঞেস করলাম। ওটা একটা মিস্টেক বলতে পারো। অনিমেষ ভুলবশত সুনীলবাবুকে ফোন করে ফেলেছিলেন। তাই সুনীলবাবুকে মধুদা ভেবে হুমকি দিয়েছিলেন। মাসিমার ল্যান্ডলাইনের নাম্বারটা ডায়াল করার সময় খেয়াল না করে সুনীলবাবুকে উনি ফোন করেছিলেন। পুলিশ সকলকে গ্রেফতার করে নিয়ে গেল। যাবার সময় কারখানায় বন্দি ওয়াচম্যানটাকেও পাকড়াও করে নিয়ে গেল। আমি, রুদ্রপ্রিয়, চন্দনা দেবী এবং রজতবাবু দিনেশের ট্যাক্সি করে পৌঁছে গেলাম খাস কলকাতায় রজতবাবুদের বাড়িতে। যাই হোক, রাতুলবাবুর চাঁদ বদনটি দেখে আসার ইচ্ছে হচ্ছিল। রুদ্রকে সে কথা বলতেই সে বলল, শুভস্য শীঘ্রম। শেষ হলো অপহরণের অন্তরালে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি ভিডিওয়ে। তবে তার আগে একটি বিশেষ কথা বলে রাখা দরকার, যেটা আমরা ভেবেছিলাম গল্পের শুরুতেই বলবো, তবে আপনাদের বিভিন্ন কমেন্টের জন্য আমরা সেটা আর গল্পের শুরুতে বললাম না। কারণ অনেকেরই মনে হয়েছে যে সব কিছুর মধ্যে যদি আমরা বিষণ্ণতা আনি তাহলে শ্রোতাদের অসুবিধা হবে।
সেই কারণে আমরা শ্রোতাদের সুবিধার্থে অন্তত গল্পের শেষে আরেকবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, এই যে আপনার পাড়ায়, আপনার শহরে, আপনার গ্রামে, আপনার রাজ্যে, আপনার দেশে এবং যে গ্রহে আপনি থাকেন, অর্থাৎ সমগ্র পৃথিবীতে যে জোরালো আন্দোলন হচ্ছে সেটিকে দয়া করে ভুলে যাবেন না এবং আপনারা জাস্টিসের জন্যে ঠিক সেভাবেই লড়ে যান যতদিন না জাস্টিসের সূর্য আমাদের পূব আকাশে দেখা দেয়। ধন্যবাদ, শুধু একবার মনে করিয়ে দেওয়া, ব্যাস, আর কিচ্ছু না। তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, লড়তে থাকুন। ধন্যবাদ।